আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। আমার 40 বছর 45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি, এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ 90+ বয়স, হাজব্যান্ডের ওয়াইফ 70+ এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জনাব তারেক রহমানের এই দলের নেতৃত্বে আসাটাও উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। হ্যাঁ, ওনার কাজের আমি সারাদিন সমালোচনা করতে পারি এবং করিও। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিল, উনি মারা গেছেন। যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। আমি রাজনৈতিক কর্মী এবং আমি একটা ছোট্ট এলাকার রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে দেশে যে নানান রকম সংকট চলছে সেগুলো। কেন গুরুত্বপূর্ণ? কারণ জুলাই সনদ লং রানে গিয়ে বাংলাদেশের ভাগ্যের সঙ্গে একটা ভূমিকা রাখবে, কিন্তু এই যে নিত্যদিনের মানুষের যে দুর্ভোগ, এটা মানুষকে প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে। বাংলাদেশে বহু বছর পর 3700 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে। বিদ্যুৎ বিল গত 2 মাস ধরে ডাবল ট্রিপল আসছে। বাজারে গেলে মানুষের অবস্থা ভয়াবহ। গতকালকে আমি এলিফ্যান্ট রোডে থাকি, আমি বাসায় ফিরছি, তখন খুব বেশি রাতও না, 7:30 8টা এরকম, দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে। 60 থেকে 70 জন ছেলে, 60 থেকে 70, 60 to 70, প্রত্যেকের হাতে হকি স্টিক, সামনের দুজনের হাতে চাপাতি, খোলা রাস্তা দিয়ে গেল। আই ওয়াজ শকড, আই ওয়াজ শ্যাটার্ড, কারণ বাংলাদেশে আমার 40 বছর 45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি, এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। সো জুলাই সনদ নিয়ে আসলে কি ফ্যান্সি আলোচনা হবে, কি সাংবিধানিক আলোচনা হবে, এত ফ্যান্সি আলাপে, এইসব ফ্যান্সি আলাপ ভাল লাগে যখন আমরা একটা এভরিডে একটা নর্মাল লাইফে থাকি। বাংলাদেশের নর্মাল লাইফ এখন ওলটপালট হয়ে গেছে। সো এখন আসলে জুলাই সনদ নিয়ে বিরোধী দল কোথায় মিছিল করবে, কোথায় কি করবে, সমাবেশ করবে, ইট ডাজন্ট মেক মাচ ডিফারেন্স, বিকজ এই বিরোধী দলও এই সরকারেরই একটা এক্সটেনশন। ঠিক যেভাবে আওয়ামী লীগের এক্সটেনশন ছিল জাতীয় পার্টি, মিষ্টি মিষ্টি কথা বলতো, সংসদে এসে একটু বিরোধী বিরোধী ভাব ধরতো, এরাও তাই, হয়তো একটু একটু বেটার দেন জাতীয় পার্টি, বাট ওরকম কোনো বড় ডিফারেন্স আমি দেখি। বেছে নিয়ে কাউকে ব্যারিস্টার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে আরো অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সেই কারণে আপনি দেখবেন যে মুখ খুললে আপনি বুঝবেন যে দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে করে, নার্চার করে। They were with the government for many years, এবং তারা তো একসাথে সরকার গঠন করেছে, একসাথে বিরোধী দলে থেকেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে ক্ষমতার হাওয়া বাতাস খেয়েছে। সো এখন তো তারা একসাথেই, কিন্তু মুশকিল হচ্ছে জামাত 77 আসন, এটা কিন্তু হিস্ট্রিতে কখনো হয় নাই। সো তারা এখন চেষ্টা করবে সরকারের ব্যর্থতাগুলোকে বাড়তে দিতে, সরকারকে আরো সময় দিতে, এবং আরো যাতে সরকার আরো বেশি ফেল করতে থাকে, বিভিন্ন জায়গায় আরো বেশি ডুবতে থাকে। তখন জামাতের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তারা হয়তো নেক্সট ইলেকশনকে টার্গেট করে আগাতে পারবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন সিনারিওর বাইরে রাখা যায়, নির্বাচনী মাঠের বাইরে রাখা যায়, তাহলে জামাত এই স্বপ্নটা দেখতে পারে যে আগামীতে হয়তো তারা মেজরিটি নিয়ে আসতে পারবে। সো এইটা হবে তাদের গেম প্ল্যান। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীদের চাঙ্গা রাখার ব্যাপার আছে, নেতাকর্মীদের মধ্যে আমরা যে বিরোধী দলে আছি সে একটা উদ্দীপনা রাখবার ব্যাপার আছে, প্রশাসনকেও একটা সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে যে আমরা কিন্তু শক্তিশালী বিরোধী দল। এবং ডেফিনেটলি জামাতের যেটা সুবিধা হয় যে ধরুন ঢাকায় তারা একটা সমাবেশ করবে, কথার কথা, নীলফামারীও তাদের যে কর্মী আছে উনিও ঢাকায় চলে আসবেন।
আবার নীলফামারীতে যখন তারা সমাবেশ করবে, ঢাকার যেই যাত্রাবাড়ির কর্মী আছে উনিও নীলফামারীতে চলে যাবেন। সো একসাথে ওনাদের সমাবেশ কিন্তু আপনি বিশাল দেখবেন, বিকজ সারা বাংলাদেশের যেখানে যত জামাত কর্মী নেতা আছে তারা সবাই ওই জায়গাটাতে চলে যায়, অ্যান্ড দে আর ভেরি মানে অর্গানাইজড। যে তাদের কাছে মানি ইজ আ প্রবলেম, মানি ইজ নট। তাদের মানে আমি জানি না সোর্স অফ ইনকাম কি, বা এটা তারা, আমি যেহেতু দলের না আমার পক্ষে তো বলা মুশকিল। অভ্যন্তরীণ সোর্স হতে পারে, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া টাকা হতে পারে, কিংবা বিদেশ থেকে আসা ফান্ড। এই মুহূর্তে তারা বুঝবে সরকারের ফেলিয়ার যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে, আওয়ামী লীগকে যদি আপনি মাঠের বাইরে রাখতে পারেন, তাহলে হয়তো 2 বছর, 3 বছর, 2.5 বছর, যখন তারা বুঝবে যে 77 will be 152, তখনই সিনারিও আলাদা হয়ে যাবে। একেবারে 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 তাদের অ্যানালিসিস আছে, তাদের ডেটা আছে, এবং এইসব ব্যাপারে তারা অনেক গুছানো বলে আমার ধারণা। মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা। 1, 2 হলো 71-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। 3 হলো তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল। ধৈর্যশীল না হলে এত দূর এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই সেই 41 সাল 42 সালে তাদের জন্ম, তারপরে ধীরে 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 3টা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। 47-এ তারা একরকম চেয়েছে, 71-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু ডিসফেভারে, তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পারসিভিয়ারেন্স বলি, খুব পারসিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। আমি যেটা বলছিলাম মানা ভাই, যে আমাদের ওই রাইট ব্লকটার মধ্যেই ঘুরে ফিরে সেন্টার রাইট, রাইট অ্যান্ড ফার রাইট, কিন্তু লেফটের একটা বিরাট অংশ খালি আছে। এখন আমরা যেটা বিরতির সময় আলোচনা করছিলাম, যে অনেকগুলো লেফটিস্ট পার্টি বাংলাদেশে আছে, এবং পুরোপুরি লেফট না হলেও সেন্টার লেফটে আছে, ওয়েলফেয়ার পার্টি, যারা ওয়েলফেয়ারের কথা বলে সেই পার্টিগুলো আছে, কিন্তু কেন তারা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে না? এটা কতটুকু ধারণ করে, কতটুকু বিশ্বাস করে, কতটুকু ইমপ্লিমেন্ট করে? কারণ ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু বড় বড় 3টা দলই গেছে, যে 3টার কথা, 4টার মধ্যে 3টাই কিন্তু তারা চাইলে ইমপ্লিমেন্ট করার পরিস্থিতিতে গেছে, তারা ক্ষমতায় গেছে। 10 বছর, 20 বছর, 25 বছর এক একটা দল ক্ষমতায় ছিল। এরশাদ 10 বছর, বিএনপি জিয়াউর রহমানের আমল ধরলে 14 বছর, আর শেখ হাসিনা তো এক নাগারেই 15 বছর, প্লাস তার আগে আরো 10 বছর, একের কম। সো সুতরাং বোঝাই যায় ওয়েলফেয়ার কতটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন তাহলে আমাদের ওয়েলফেয়ারের কথা যারা ইমপ্লিমেন্ট করবে বলে এখনো বলে যাচ্ছে, বা লেফট পলিটিক্স যারা কৃষক, শ্রমিক, মজুরের দোহাই দিয়ে রাজনীতি করছে, তারা কেন মানুষ অ্যাট্রাক্ট করতে পারছে না? আমি কোনো দলের নাম অবভিয়াসলি বলবো না, কিন্তু তারা কেন করতে পারছে না? তার কয়েকটা কারণের মধ্যে একটা আমার কাছে মনে হয় যে তাদের রাজনীতিটা কোনো একটা জায়গায় গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে যায়, পিপলের সাথে কানেক্ট করতে পারে না। মানুষের সাথে কানেক্ট করতে হলে আপনাকে একদম মানুষের সাথে মিশে গিয়ে তাকে বোঝাতে হবে। বেশিরভাগ বাম রাজনীতিবিদের সঙ্গে আমি ব্যক্তিগত আলাপচারিতায় গিয়ে আমার কাছে মনে হয়েছে ব্রাহ্মণ এবং ব্রাত্যের মধ্যে আলাপ হচ্ছে। আমি ব্রাত্য, তারা ব্রাহ্মণ, কারণ আমি বিএনপি করি, মানে কিছুদিন আগে পর্যন্ত বিএনপি করতাম। সো আমি তাদের চেয়ে মেধায় খাটো, আমি তাদের চেয়ে পড়াশোনায় খাটো, আমি তাদের চেয়ে বোধ বুদ্ধিতে খাটো, আমি তাদের চেয়ে রাজনৈতিক জ্ঞানের প্রজ্ঞায় খাটো। এবং অনেকে তো আমাকে মুখের উপর বলেছে, আপনি পড়াশোনা করেন, আপনি কিভাবে বিএনপি এর মতো একটা দল করেন, বা আওয়ামী লীগের মতো একটা দল, মানে আপনাদেরকে হয়তো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের সাথে আপনি কিভাবে ছিলেন। সো এই যে নিজেকে ব্রাহ্মণ ভাবার একটা প্রবণতা আমি বাম রাজনীতিবিদদের অনেকের মধ্যে দেখি, আমি সবার মধ্যে বলবো না, তবে আমার কাছে মনে হয় যারা একেবারে মাটির মানুষের কথা বলে তাদের আরো অনেক বেশি গ্রাউন্ডেড হয়ে পলিটিক্স করার কথা ছিল, সেটা তারা করে নাই। এই যে একটা অভ্যস্ততা গত 30, 40, 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে গেড়ে বসেছে, যে আমি খালি হাতে আসব এবং যে কোনো উপায়ে ধনী হয়ে বের হব, সেটা একটা বড় রোল প্লে করেছে। যে আমরা আলাপ করছিলাম যে বড় দলগুলোর পিছনে যায় কেন, ওয়েলফেয়ারের কথা যারা বলে তাদের কাছে যায় না। 3 নাম্বার যেটা আমার কাছে মনে হয়, যে পলিটিক্সটা এখন খুব এক্সপেন্সিভ হয়ে গেছে মান্না ভাই। It's very expensive. Unless you have some মানে অবৈধ ব্যবসা and illegal source of income, it is very difficult to manage, very difficult. এবং এক একটা ইলেকশনে আমি যখন আমার সহকর্মীদেরকে জিজ্ঞেস করি যে অনেস্টলি বলেন কত টাকা আপনাদের খরচ হয়েছে,
আনবিলিভেবল অ্যামাউন্ট। সেখানে তো আমি তো পিনাট, আমি তো যেটা খরচ করছি ওটা পিনাট আমি বলবো। হ্যাঁ, এই যে ইলেকশন কমিশনে বলে দেয় 25 লক্ষ টাকা, এটার কোনো সুপারভিশন আছে? এইটার কোনো কিছু আছে ভাই আমাকে বলেন। সো এগুলোই নির্বাচন কমিশনও জানে 25 লাখ না 25 কোটি খরচ হবে, আর যে নামে সেও জানে। এখন বাম রাজনীতি যারা করেন, আদর্শের কথা বলেন এবং কিছুটা আদর্শের চর্চা তারা করেনও, এবং অনেক বেটার আমার কাছে মনে হয় যে বর্জুয়া দলগুলোর তুলনায়, তাদের ব্যক্তিগত জীবন চরিত যদি আমরা তুলনা করি, কেউ ফেরেশতা না, বাট ইফ ইউ কম্পেয়ার, সো সেই জায়গায়ও তারা কিছুটা পিছনে পড়ে যায়। পলিটিক্সে যেটা হয় কি মানা ভাই, এখন পলিটিক্সে আপনার বয়ানের সাথে যদি মাঠের সম্পর্কটা যুক্ত না হয়, আপনি বলছেন খুব ভালো, আপনি লিখছেন খুব ভালো, আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কিন্তু সেটা যদি আপনি সহজভাবে সাধারণ মানুষের মধ্যে ডিসিমিনেট করে দিতে না পারেন এবং ডিসিমিনেট করে সেই জায়গায় কানেক্ট করে তাদেরকে আপনার পেছনে নিয়ে আসতে না পারেন, তাহলে তো আপনি রাদার একজন আমি বলবো যে বুদ্ধিজীবী কিংবা একজন সিভিল সোসাইটি মেম্বার যেটা করছে, কিন্তু পলিটিশিয়ান হতে হলে তো আপনাকে ওই সেতু বন্ধটা রচনা করতে হবে। কিন্তু ওনার এই জায়গাটাতে আসার পিছনে উনি কিন্তু দলের একজন সাধারণ সদস্য হিসেবে, যখন ওনার বয়স 18, 19, 20 এইরকম, উনি তখন যুক্ত হয়েছেন, একটা পদ নিয়েছেন, তারপরে ধীরে ধীরে মাঠে ময়দানে কাজ করেছেন 2001 ইলেকশনের আগে, তারপরে গিয়ে উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। সো এটাকে আসলে ঠিক মানে আমি চেয়ারে বসে যাওয়াও এভাবে দেখাটাও মানে এটার আরেকটা ব্যাখ্যাও আছে, যে তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং ওনাকে আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন। তার কারণ হচ্ছে মানুষ কিন্তু ভান বুঝতে পারে। আমি আমার নিজের অল্প ছোট্ট রাজনৈতিক জীবনে আমি দেখেছি মানুষ ভান এবং আসল বুঝতে পারে। উনি সত্যি সৎ ছিলেন, মানে দেখানো লোক দেখানো সৎ না, হি ওয়াজ ড্যাম ব্লাডি অনেস্ট। এইরকম অনেস্টি পলিটিশিয়ানদের মধ্যে মানুষ দেখে নাই, কম দেখছে। 72 থেকে 75 সেটার একটা অভাব ছিল। একদিকে দুর্ভিক্ষ হচ্ছে, আরেকদিকে সোনার মুকুটের বিয়ে হচ্ছে। সো মানুষ এই বিষয়গুলো তাদের, আমরা মানুষকে কেন যেন মিসরিড করি, আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি যে ওই সকালে উঠে তো চশমা পরে পত্রিকা পড়ে না, ওরা মনে হয় বুঝে না। মান্না ভাই, মানুষ যে কি পরিমাণ বুঝে, আপনাকে আমাকে রাজনীতি 3 বার বুঝায় ছাড়তে পারবে গ্রামের ওই কৃষক। এটা আমরা বুঝতে ভুল করি, বা আমরা আরো বেশি ভুল করে, এই কারণে এত গ্যাপ তৈরি হয়। সো সাধারণ মানুষ বুঝছিল যে জিয়াউর রহমান সৎ, এই লোকটাকে ভোট দিলে উনি ওনার আত্মীয় স্বজনকে প্রোভাইড করবে না, উনি ওনার ওয়াইফকে, ওনার বাচ্চাদেরকে তাদের জন্য বাড়ি কিনবে না, জমি রাখবে না, এই লোকটা আসলেই সৎ। এইটা ছিল তার সবচেয়ে বড় ইউএসপি। সেকেন্ড ইউএসপি হচ্ছে কেন সে পপুলার হলো, ওই নবরত্নের মতো উনি ওনার ক্যাবিনেট সাজাইছে, যেখানে যে ভালো, যেই জায়গায় যেই ফিল্ডে যে ভালো, দরকার হয় তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে হলেও তিনি তার ক্যাবিনেটে, তার দলে সেই ব্যক্তিকে ইনক্লুড করেছেন। তাই এর ইয়েটা আমি আপনার এখানে আবার আনি। আমি আপনাকে শুরুতে কি বলেছি, আই এম আ পলিটিশিয়ান। জুলাই চার্টার লং রানে বাংলাদেশের জন্য একটা প্রভাব রাখবে আনডাউটেডলি, কিন্তু আমার আজকের সমস্যাটা কি, আমি সেটা নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। সো মানুষ চিন্তা করেছে রাজাকারকে পদ দিয়ে, ঠিক আছে, এটা আমার পছন্দ হয় নাই অনেকের, কিন্তু আমার আজকের দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো আমি অতীতে ফেস করছি, সেখান থেকে আমাকে এই সরকার কতটা রিলিফ দেওয়ার চেষ্টা করতেছে, আমার লাইফটাকে ইজি করার কতটা চেষ্টা করছে, এই হিসাবগুলো কিন্তু মানুষ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুরো 80s উনি ওনার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে। ওই যে আমি বলেছিলাম মানুষ ভান আর সত্যটা খুব বুঝে, মান্না ভাই এত বুঝে যেটা অবাক হতে হয়, এত বুঝে যে এই মানুষটা যা বলেছেন তাই করেছেন, যা বিশ্বাস করেছেন তাই বলেছেন, কোনো রকম ভান ভনিতা, মানুষকে মানে ডাইভার্ট করা, এটা বেগম জিয়া করেন নাই। সো এই যে 10 বছর মাঠে ঘাটে ওনার রিলেন্টলেস ছুটে চলা, দ্যাট পেইড দ্য পার্টি অফ। এবং 86 নির্বাচন তো সার্টেনলি একটা মাইল ফলক তৈরি করে দিয়েছে যে এই ভদ্রমহিলার যা বলেন তাই করেন, এবং আপোষহীন যে ইমেজটা উনি দাঁড় করিয়েছেন সেটা আমৃত্যু
উনি সেটাকে আপহোল্ড করে